নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আজকে আমরা শুনবো দুর্গা মায়ের অনুধ্যান। দুর্গা মায়ের অনুধ্যান আমরা শুনছি। আজকে আমরা মায়ের সঙ্গে চলে যাব হাজারিবাগে। হাজারিবাগে সেখানে মা কয়েকদিন প্রকৃতির কোলে কিভাবে যাপন করছেন আশ্রমের কন্যাদের নিয়ে, সে কথা শুনবো, প্রকৃতির বর্ণনা শুনবো, আর মায়ের মনের মধ্যে সেই প্রকৃতি কিভাবে দোলা দিয়ে যাচ্ছে, কিভাবে ঈশ্বরাভিমুখী করছে, সে কথাও শুনবো। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা, শুভ সন্ধ্যা জানাই, আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। গৌরী মা, দুর্গা মা, সকল মায়েদের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। শুভ সন্ধ্যা। শর্মিলা ত্রিবেদী, শুভ সন্ধ্যা। আশ্রমবাসিনী কন্যাদের শারীরিক ও মানসিক উন্নতি বিধানে কোনো কোনো বছর গৌরী মা অথবা দুর্গা মা তাদের নিয়ে কোনো স্বাস্থ্যকর স্থানে বা তীর্থক্ষেত্রে গিয়ে কিছুদিন আনন্দে অতিবাহিত করে আসতেন। শুভ সন্ধ্যা সুস্মিতা, সোমা, শুভ সন্ধ্যা। 1334 সালের ভাদ্র মাসে কিছু আশ্রম বালিকা সহ দুর্গা মা হাজারিবাগে গমন করেন। শুভ সন্ধ্যা চিনুদি। আশ্রমবাসিনী দুই বালিকার পিতা সেখানে রিফর্মেটরি স্কুলের কর্মচারী ছিলেন। তিনি একখানি ভাড়া বাড়ি স্থির করে দিলেন। হাজারিবাগের বাড়িখানি ছিল বাংলো ধরনের, সামনে সবুজ ঘাসে আচ্ছাদিত প্রশস্ত ভূমি। তাতে প্রবেশ করেই মায়ের মন প্রফুল্ল হলো। সেখান থেকে মা একটি চিঠি লিখেছেন, সেই চিঠিটি এখানে ফুটনোটে দেওয়া আছে। তা চিঠিটি আমরা শুনি। শুভ সন্ধ্যা পলি, নয়নতারা, রূপা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। দুর্গা মা লিখছেন, তোমাদের কাছ থেকে এখানে এসে নিরাপদে পৌঁছেছি। দেহ বড় দুর্বল, একটুতেই হাঁপ ধরে। পথে কিছু কষ্ট হয়নি। ভাগ্যহীনের বোঝা তিনিই বন। শুভ সন্ধ্যা চন্দনা। ভাগ্যহীনের বোঝা তিনিই বন। তাই গাড়িখানি একেবারে রিজার্ভ মতো ছিল। মোটর 2.5 ঘন্টার ভিতর বাসায় পৌঁছে দিয়েছে। দৃশ্য অতি চমৎকার, শুধু চেয়ে থাকতে ইচ্ছা হয়। পথে জবা, কমলা আমায় অত্যন্ত যত্ন করেছেন। বাড়ির সেই সেবাপ্রিয় হাত দুখানি এখানেও যেন পাচ্ছি। হাজারিবাগ রোডে ছোটদের কিছু খাইয়েছিলাম। বাসাখানি অতি সুন্দর, সামনে পদ্মপুকুর, মনে হচ্ছে যেন ভূস্বর্গে আছি। কাছেই একটি ক্ষুদ্র কায়া নদী। কাল আর বেরোয়নি, আজ দুবেলাই বেরিয়েছি। চণ্ডীবাবু, রামরঞ্জন বাবু খুব যত্ন নিচ্ছেন। পাতকুয়ার জল খুব মিষ্টি। আমাদের বাড়ির আশেপাশে, অবশ্য দূরে চারিদিকে দেখা যায় পাহাড়, তার মধ্যে 2টি পাহাড় বেশ স্পষ্ট। এই জায়গাটি হাজারিবাগের শ্রেষ্ঠ জায়গা। আমি একটু সুস্থ হয়ে সবাইকে লিখব। এখন কিছু ভালো লাগে না, চাই বিশ্রাম। দেহ মন দুই অবসন্ন। মায়েদের বলবে আমার দোষ না নিতে। আমি লিখছি। মাতা ঠাকুরানীকে প্রণতি দিও। ইতি তোমাদেরই চিরবাধা। দুর্গা মা এই চিঠিখানি আশ্রমে পাঠিয়েছেন। আসলে দুর্গা মায়ের ডায়াবেটিসের সমস্যা ছিল, তো সেই কারণে তাকে অনেক শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হতো। এই যেমন হাঁপ ধরা, শরীর মন অবসন্ন ইত্যাদি। শুভ সন্ধ্যা রেণুকা দি। আজকে দুবারই তোমার সঙ্গে দেখা হলো। মীনা দি, শুভ সন্ধ্যা। জয়শ্রী সরকার, বিলাসপুরের দিদি। স্বপ্না দি, চন্দনা মিত্র, শুভ সন্ধ্যা। রূপা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। হাজারিবাগের থাকাকালীন
মায়ের দেহ সেই সময় তখন সুস্থ নেই। সেখানে কিছুদিন বাসের পর স্বাস্থ্যের উন্নতি হয়। তখন কলকাতার লোকজন স্বাস্থ্য ফেরাবার জন্য এইসব ধরনের জায়গায় হাওয়া বদলে যেতেন, কারণ ওখানকার যে পানীয় জল খনিজ সমৃদ্ধ হওয়ায় সেই জল ছিল পুষ্টিকর, স্বাস্থ্যদায়ী, আর সেখানকার বাতাসও ছিল নির্মল। তাই দেখা যাচ্ছে মায়ের কিছুদিন সেখানে বাস করার পর স্বাস্থ্যের উন্নতি হলো। এখান থেকে মা কাছাকাছি কয়েকটি মনোরম স্থান দর্শনেও গিয়েছিলেন, তার মধ্যে রাজরাপ্পা, হুড্রু জলপ্রপাত এবং পরেশনাথ মন্দির এবং পাহাড় বিশেষভাবে উল্লেখযোগ্য। একদম সোমা, আজকে তো প্রথমেই বললাম যে আমরা সবাই মিলে মায়ের সঙ্গে আজ হাজারিবাগ যাচ্ছি। শুভ সন্ধ্যা লক্ষ্মী, সন্ধ্যা, সংযুক্তা, রেণুকাদি, শুভ সন্ধ্যা। একদিন সন্ধেবেলা মায়ের দর্শনে এসে সেখানকার দীর্ঘকালের প্রবাসী প্রতিবেশী রামরঞ্জন ঘোষ কথার ছলে বললেন, হাজারিবাগে এসে রাজরাপ্পা দর্শন না করলে পরে কিন্তু অনুতাপ হবে। প্রসেনজিৎ পাল মহাশয়, শুভ সন্ধ্যা। রাজরাপ্পা দেবী তীর্থ, মনোরম স্থান। দামোদরের তীরে রঙিন পাথরগুলো দেখতে ভুলবেন না যেন। তিনি একজন বিশ্বাসী ট্যাক্সি ড্রাইভারের ব্যবস্থা করলেন এবং কোন কোন পথে কোথায় যেতে হবে সব বুঝিয়ে দিলেন। শুভ সন্ধ্যা মিনুদি। প্রাকৃতিক সৌন্দর্য মাকে মুগ্ধ করত। ড্রাইভারের সঙ্গে এই রকম চুক্তি হলো যে শেষ রাত্রে যাত্রা করা হবে এবং প্রথমে হাজারিবাগ ও রাঁচির মধ্যবর্তী চুচুবালি পাহাড়ের শীর্ষে আরোহণ করে মা সূর্যোদয় দর্শন করবেন। এই দর্শন করাতে পারলে ড্রাইভারকে অতিরিক্ত 10 টাকা পুরস্কার দেওয়া হবে। হাজারিবাগ শহর থেকে চুচুবালি প্রায় 37 মাইল পথ। শীতের শেষ রাত্রে নির্জন নির্বিঘ্ন পথে মোটর গাড়ি ছুটল বিদ্যুৎ বেগে। পাহাড়ের পাদদেশে পৌঁছে দেখা গেল নিম্নস্থ ক্ষেত্রসমূহ তখনও কুহেলিকায় আচ্ছন্ন। শীর্ষস্থানে উপস্থিত হয়ে বোঝা গেল কোনো কারণে আর 5 মিনিট দেরি হলেই সেদিনের সমস্ত প্রচেষ্টা উদ্যোগ ব্যর্থ হতো। মায়ের অভিলাষ পূর্ণ করতেই যেন সুবর্ণ মুকুট শোভিত সূর্য দেবতা অন্ধকার ভেদ করে জ্যোতির্ময় রূপে প্রকাশিত হলেন। ভাষায় অবর্ণনীয়, চিত্তমুগ্ধকর সেই দৃশ্য বহুক্ষণ স্থায়ী নয়, ক্ষণস্থায়ী মাত্র। দর্শনে সকলের মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হলো। যুক্ত করে মায়ের সঙ্গে সকলেই নত মস্তকে আবৃত্তি করলেন, জবা কুসুম সংকাশং কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধ্বন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। এরপর গাড়ি আবার দ্রুত গতিতে চলতে আরম্ভ করলো। রামগড় ও গোলা হয়ে রাজরাপ্পা, চুচুবালি রাজরাপ্পা চুচুবালি থেকে 30 মাইল দূরে। সেই সময় রাজরাপ্পার মন্দিরের কাছে গাড়ি যেত না। গাড়ির শব্দে একজন পাহাড়ি কাঠুরিয়া এসে জানালো গাড়ি আর যাবে না, হেঁটে যেতে হবে। সেই পথপ্রদর্শক এবং তার সঙ্গে অত্যাবশ্যক যে সমস্ত দ্রব্যাদি আমাদের সঙ্গে ছিল তারও বাহক হলো। চতুর্দিকে জনমানবহীন অরণ্যানি এবং অনুচ্চ পর্বতশ্রেণী। তখনও শিশির সিক্ত বৃক্ষপত্রসমূহ সূর্যকিরণে ঝলমল করছে। শাখায় শাখায় পুলক চঞ্চল পক্ষীকুল বিভিন্ন সুরে মধুর কাকলি তুলেছে। অরণ্যের মধ্যে দিয়ে পাহাড়িয়াদের যাতায়াতের ছায়াচ্ছন্ন অপ্রশস্ত পথ ছিল বটে, কিন্তু মা যখন গাইডের কাছে শুনলেন স্থানটি সাপত সংকুল, তখন তা পরিহার করে ভৈরবী নদীর শুষ্ক বালির উপর দিয়ে চললেন।
ডাইনিং টেবিলে গ্লাসটা। গন্তব্যস্থানে পৌঁছে দেখা গেল স্বল্পতোয়া ভৈরবী অপূর্ব সঙ্গীতে উচ্ছ্বসিত হয়ে আত্মসমর্পণ করেছে দামোদরের পক্ষে। এই দুই ধারার সঙ্গম স্থলেই দেবী ছিন্নমস্তার মন্দির। শুভ সন্ধ্যা। ছবি দি রুম্পা, বিলাসপুরের দিদি। শুভ সন্ধ্যা। এই যে দুই ধারার সঙ্গম যেন সত্যি হর পার্বতীর মিলনের প্রতীক। ছিন্নমস্তার সাধনা অতি ভয়ঙ্কর সাধনা। শিব। শুভ সন্ধ্যা রুদ্রাণী। আমরা এখন হাজারিবাগে, দুর্গা মায়ের সঙ্গে সবাই হাজারিবাগের পথে চলেছি ছিন্নমস্তার মন্দিরে, রাজরাপ্পা। অতি ভয়ঙ্কর সাধনা ছিন্নমস্তার সাধনা। শুভ সন্ধ্যা রুমাদি। শিব ও সুন্দরকে লাভের জন্য আত্মাহুতির সাধনা। প্রাচীন জীর্ণ ইষ্টক নির্মিত একটি ক্ষুদ্র অন্ধকারময় কক্ষে একখানি চতুষ্কোণ শিলায় উৎকীর্ণ মাতা ছিন্নমস্তার মূর্তি। কেউ বুঝিয়ে না দিলে নবাগতের পক্ষে তা নির্ণয় করা দুঃসাধ্য। সেখানে মায়েদের উপস্থিতির পরে মন্দিরের পূজারী এলেন। এই পুরোহিত বংশ 8 পুরুষ দেবীর পূজক। আদিতে তারাও বাঙালি ব্রাহ্মণ। গৈরিকধারিণী বাঙালি মাতৃবৃন্দকে এই রকম দুর্গম স্থানে দর্শন করে তিনি যুগপৎ বিস্মিত ও আনন্দিত হলেন। দেবী মন্দির এবং স্থান মাহাত্ম্যর প্রসঙ্গে পূজারী বহু কাহিনী শোনাতে লাগলেন আমাদের। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যারা পড়েছি তারাই জানি যে এখানে প্রকৃতি কি অপূর্ব। প্রকৃতি এখানে উজাড় হস্তে নিজেকে যেন বিলিয়ে দিয়েছেন, তার সৌন্দর্য। ভৈরবীর জলে স্নানান্তে সিক্ত বসনেই মা মন্দিরে পুষ্পপত্র ও নৈবেদ্যে দেবীর অর্চনা করলেন। দেবীর অর্চনায় পরমানন্দে মা একেবারে স্থির হয়ে রইলেন। পূজা, জপ, স্তব, কীর্তনাদির শেষে তারা চললেন দামোদরের তীরে প্রস্তর শোভা দর্শনে। শুভ সন্ধ্যা শ্রাবণ সুতপা। পূজা, জপ ও স্তব কীর্তনাদির শেষে তারা চললেন দামোদরের তীরে উচ্চ প্রস্তরময় স্থানে। এই স্থানে দামোদর অপ্রশস্ত কিন্তু খরস্রোত। উভয় পার্শ্বের তীর উচ্চ প্রস্তরময়। প্রকৃতি যেন তুলির সাহায্যে এবং বিচিত্র বর্ণের সমাবেশে অতি নিপুণভাবে সেই প্রস্তর রাজি চিত্রিত করেছেন। মাথার উপর অনাবৃত উন্মুক্ত নীল আকাশ। এই অপূর্ব শোভা যেমন বিস্ময়কর তেমনি মনোরম। শুভ সন্ধ্যা পল্লবী। ইতিমধ্যে নদী তীরের বৃক্ষতলে সঙ্গিনীগণ রন্ধনে প্রবৃত্ত হলেন। গৌরীমার বিখ্যাত জগা খিচুড়ি। জগা খিচুড়ি মানে একটার পর একটা যা সহজলভ্য চাল ডালের সঙ্গে মিশিয়ে দেওয়া আর শেষকালে একটু ঘি দিয়ে দেওয়া। মাল মশলা যা পাওয়া যাবে তাই, তার জন্য বিশেষ কোনো আলাদা করে যে উপকরণ লাগছে তা নয়। সহজলভ্য যেসব উপকরণ যেখানে পাওয়া যায় সেইটি দিয়েই রান্না হচ্ছে। রান্না শেষ হলে ভৈরবী নদীর বক্ষে ইতস্তত বিক্ষিপ্ত প্রস্তরখণ্ডের উপর এক একজন প্রসাদ গ্রহণ করতে বসলেন। প্রত্যেকেই যেন এক একটি দ্বীপের অধিপতি। অতি আনন্দ সহকারে মা সকলের সঙ্গে প্রসাদ গ্রহণ করলেন। পূজারী এবং গাইডও বঞ্চিত হলেন না। এরপর হুড্রু ফলস। সেই গোলা হয়ে যেতে হবে 18 মাইল পথ। পর্বত পাদদেশে পৌঁছতে 1 ঘন্টা সময় লেগেছিল। জলপ্রপাতের দূরত্ব এই স্থান থেকে প্রায় 2.5 মাইল।
মা পদব্রজে কিছুটা এগিয়েই একটা ডুলি পেলেন। বহুদূর থেকে সমুদ্র গর্জনের মতো শব্দ শ্রুতিপথে আসছিল। সেটি জলপ্রপাতের শব্দ। কাছাকাছি হলে তা প্রবল হতে প্রবলতর হয়ে উঠল। অবশেষে দেখা গেল সমগ্র সুবর্ণরেখা, তার বিশাল জলধারা সহসা প্রায় ৩০০ ফুট নিচে পতিত হয়ে প্রচণ্ড শব্দে সকলের মনে ত্রাসের সঞ্চার করছে। প্রায় ২.৫ ঘন্টা সময় এই বিস্তৃত জলপ্রপাতের অপূর্ব শোভা দর্শনান্তে মা রাত্রি প্রায় 8:30টায় হাজারিবাগে প্রত্যাবর্তন করলেন। কয়েকদিন পরেই আমরা চললাম পরেশনাথ। প্রত্যুষে যাত্রা করে বেলা 7 ঘটিকায় ট্যাক্সি গিয়ে পরেশনাথ পাহাড়ের পাদদেশে উপস্থিত হলো। মায়ের জন্য একখানি ডুলির ব্যবস্থা করা হয়, অন্য সকলে হেঁটেই চললে। শীর্ষ দেশে আরোহণ করতে বেলা দুপুর হয়ে গেল, কারণ পাহাড়টির উচ্চতা প্রায় 4500 ফুট। সেইখান থেকে সমতলের দৃশ্য বড়ই মনোরম। সেখানে দেবালয় দর্শনের পর আরম্ভ হয় অবতরণ। সন্ধ্যার পূর্বে পাদদেশে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম ও জলযোগের পর মা সকলকে নিয়ে হাজারিবাগে ফিরলেন। তখন রাত প্রায় 8:30। তার প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু চিত্ত পথশ্রমকে গ্রাহ্যই করতো না। আমরা জানি দুর্গা মা যেহেতু ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, তাই তার কিন্তু এই পথশ্রমটি আর 5 জনের থেকে অধিক বোধ হতো। হাজারিবাগ শহরের কাছে কয়েকটি ছোট ছোট পাহাড়ও মায়েরা দেখলেন। একদিন বোকারো জলপ্রপাত দেখতেও যাওয়া হয়, কিন্তু তখন তা ছিল জলশূন্য। রিফরমেটরি স্কুল দেখতেও আমরা গিয়েছিলাম। দুর্দান্ত বালকদের শিক্ষা ব্যবস্থা সেখানে। শুভ সন্ধ্যা সাহানা। মাতৃবৃন্দের কলকাতায় প্রত্যাবর্তনের পূর্বে একদিন গৃহস্বামিনী সৌজন্য বসে তার বাড়ির ভাড়াটেদের দেখতে এলেন। সন্ন্যাসিনী মাকে প্রণামান্তে মুখ তুলে যেই মহিলাকে মা প্রশ্ন করেন, তুমি হিন্দু না? উভয়ে কিছুক্ষণ বিস্ময়ে অভিভূত। পরে তিনি সহাস্যে উত্তর দেন, হ্যাঁ দিদি, তুমি এখানে? এটা আমাদেরই বাড়ি। ও তাই, বাড়ির নাম ইন্দু ভিলা। বেশ বেশ। ইনি গোয়াবাগান আশ্রমের পুরনো ছাত্রী। ইদানিং তিনি তার পতির সঙ্গে হাজারিবাগে অন্য বাড়িতে বাস করেন। দীর্ঘকাল পর দুজনের মিলনে দুজনেই আনন্দিত। মহিলা বলেন, আপনার পায়ের ধুলো পড়েছে এ বাড়িতে, আমাদের পরম সৌভাগ্য। আপনার যতদিন ইচ্ছে এ বাড়িতে থাকুন দিদি, ভাড়া লাগবে না। এরপর তার গর্ভধারিণী সহ পরিবারের সকলেই প্রায়ই আসা যাওয়া করতে লাগলেন। সাধু সেবার জন্যে বহু দ্রব্যও আসে। মায়ের প্রতি তাদের ভক্তি ভালোবাসা এতই গভীর হলো যে এরপর মহিলা পুত্র কন্যা সহ বহুবার কলকাতার আশ্রমেও এসেছেন। এই যাত্রায় রাজরাপ্পা মাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। কেবল বাইরের প্রাকৃতিক সৌন্দর্য নয়, অন্তরেও তিনি অপরূপ রূপ দর্শন করেছিলেন, অনুভব করেছিলেন রুদ্রের মধ্যে মাধুর্যকে। সেদিন আত্মসমাহিত অবস্থায় মা দেবীর কাছে নিজের মুক্তি প্রার্থনা করেননি, মঙ্গল কামনা করেননি। তার প্রিয় আশ্রম এবং কন্যাদের জন্য একান্তভাবে সেদিন মা প্রার্থনা করেছিলেন বিশ্বের কল্যাণ। অর্থাৎ আমি বা আমার কন্যা বা আমার আশ্রম এইটুকুই নয়, সমগ্র বিশ্বের কল্যাণে সেদিন দুর্গা মা বিশেষভাবে প্রার্থনা রেখেছিলেন। অধ্যায়ের পরিসমাপ্তিতে জ্যোতির্ময়ী রূপবতী রাজরাপ্পার এবং মায়ের আত্মবিস্মৃত ভাবের কিছু বর্ণনা তাঁরই রচনা থেকে আমরা শুনব। আজকে আমাদের একটু ছোট হলো অনুধ্যান, কারণ এখানেই এই অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে। এরপর আমরা বেরিয়ে পড়ব মায়ের সঙ্গে
উত্তর ও পশ্চিম ভারতের তীর্থে। এইভাবে দুর্গা মায়ের সঙ্গে আমাদের এই যে ভ্রমণ চলবে, তাতে আমরা সেই জায়গাগুলিরও যেমন বর্ণনা পাবো, তার সঙ্গে পাবো মায়ের যে মনোভাব, মায়ের যে সৌন্দর্য পিপাসু আধ্যাত্মিক মনটি, সেই মনটি কিভাবে এই ভ্রমণের সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে ফুটে উঠবে, সে কথা আমরা শুনবো। তবে আজকে আমরা শেষ পর্যায়ে এই অধ্যায়টি, হাজারীবাগের অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। আমি ভেবেছিলাম দুর্গা মায়েরই লেখা এটা। আমি ভেবেছিলাম বুঝি রুদ্র তালের মধুর আনন্দ উপভোগ করব, কিন্তু দেখলাম কি, সে তো সেখানে রুদ্র দেবীর সৌন্দর্য নয়, সে যে সেই বৃন্দাবনের মধুবনে যিনি বাঁশি বাজিয়ে রাধা সুন্দরীর অন্তর দখল করে, আবার মৃদু হেসে বাঁশি বাজিয়ে পাষাণ স্তূপ গোবর্ধনকে গলিয়ে দিয়ে নিজেও নিজেরই ভাবরূপে ভরপুর হয়েছিলেন। এখানেও যেন সেই বাঁশির ধ্বনি অপরূপ রূপ গ্রহণ করেছে। তাই বুঝি নাম রাজরপ্পা, রজতের ন্যায় জ্যোতির্ময়ী রূপবতী। কিন্তু এ যে অবর্ণনীয় সৌন্দর্য, আমি বলি সৌন্দর্যে তুমি রাজা, হে রাজরপ্পা, তুমি নারী, কিন্তু তোমার রূপ কখনো একটুও ক্ষয় হয়নি। চিরদিন চিরযুগ যেমন প্রথম অরুণ, যেন প্রথম আলো, তেমনি তুমি। তুমি স্বর্গের নও, তুমি পৃথিবীর, তুমি ভোগেরও নও, তুমি অনুভবের। তোমার পরশ নাই, তবু চেয়ে দেখে সেই মুগ্ধ হয়। তোমার স্বজাতিরা তোমাকেই সিংহাসনে বসায়। তুমি কুমারী, তোমার আনন্দ ছলো ছলো, আনন মানে মুখ, তোমার আনন্দ ছলো ছলো, কিন্তু ভাব গাম্ভীর্যের অভাব নেই। ওগো ওগো ব্রতধারিণী, তোমার জটা দিয়ে যে কলকল ছলো ছলো করে হেথা হোথা জল উঠছে, সে কি তোমার নয়নের অশ্রু, না হৃদয়ের আনন্দ, না দানের অমৃত বিন্দু? তোমার রং সে যে কাঁসায় বস্ত্রের দাগ লেগে লেগে নানা রূপ আভাময় হয়েছে। ছিন্নমস্তা দেবীর পূজা সকাম চিত্তে করা হলো, নিষ্কাম ব্রতধারিণী তার আবার কামনা। বহু উপচারে আর্দ্র বস্ত্র পরিহিতা, নয়নের জল বিল্ল দল তোমার পায়ে দিয়ে চেয়েছিল আশীর্বাদ, শুধু বিশ্বের কল্যাণ। মাথার ভিতর একটা শব্দ, যতক্ষণ পূজা করলাম, হৃদয়ে একটা মহৎ তপভাব, মুহূর্ত যেন স্থির হয়ে রইলাম। আমি বিভোর, অঞ্জলি অর্ঘ্য দিয়ে কিছুকাল নীরব হয়ে রইলাম। চাইবার কিছু ছিল না তখন। দেবী, হে দেবী, অতি সরল প্রাণের ব্যাকুল কত চাওয়া তুমি নিষ্কাম চকিতে করে নিলে। অতি সরল প্রাণের ব্যাকুল কত চাওয়া তুমি নিষ্কাম চকিতে করে নিলে। সে তোমার শক্তি, মুহূর্তের জন্যে আমি আত্মবিস্মৃত হয়ে গেলাম। লিখছেন দুর্গা মা। আসলে ওইসব জায়গার অতুলনীয় সৌন্দর্য বিভূতিভূষণের লেখায় তার কিছু কিছু আভাস আমরা পাই। আর বিভূতিভূষণও আধ্যাত্মিক মননে সম্পদশালী, তাই তারও যে অনুভূতি, দুর্গা মায়েরও সেই একই অনুভূতি। এখানে তিনি কখনো চোখের জলে, নাকি তার মহাদানে তিনি ধরণীকে সমৃদ্ধ করছেন। তাহলে আজ আমরা এখানে শেষ করি, কারণ এই যে কথাগুলি শুনলাম, এই কথাগুলি ভাবতে ভাবতেই আজকে রাতটুকু আমরা মায়ের জন্য নিজেদের মনটাকে চর্চিত করব। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ। আগামীকাল অনিবার্য কারণে আমাদের পাঠচক্র স্থগিত থাকছে। আবার দেখা হবে শুক্রবার। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।